দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ, বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। খুলনায় ভোটের সমীকরণে মাঠের রাজনীতিতে সরব বিএনপি, সভা সমাবেশে চাঙা জামায়াত। আওয়ামী লীগ সরকার পতনের পর অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। এবং ফুলে ফুলে ভরেছে যশোরের গদখালি, উৎসব উদযাপনের প্রস্তুতি চাষিদের। ১৫০০ হেক্টর জমিতে বাণিজ্যিক চাষ, বর্ষার ক্ষতি পুষিয়ে নেয়ার আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। হেমন্তের বিদায় বেলায় কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে জীবন। ঝিরঝির করে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে, বেলা বাড়লেও তা কমেনি। 20 থেকে 30 গজ দূরের কোনো কিছু দেখা যায়নি। দিনের বেলায় যানবাহনগুলি খাওয়া নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানায়, সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। নেতাকর্মীদের চাঙ্গা করতে সভা সমাবেশ সম্মেলন সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে খুলনায় ব্যস্ত সময় পার করছে বিএনপি। জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সম্মেলনের মধ্য দিয়ে দল পুনর্গঠনের দিকে নজর দলটির। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। টানা 16 বছর বিএনপির বিরুদ্ধে হামলা, মামলা ও নির্যাতন শেষ হয় 5 আগস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। এরপর থেকেই রাজপথে আবারও সরব দলটির নেতাকর্মীরা। নেতাকর্মীদের চাঙা করতে আগস্ট থেকে খুলনায় সভা সমাবেশ ও মিছিল মিটিংয়ে ব্যস্ত স্থানীয় বিএনপি। জাতীয় নির্বাচন সামনে রেখে চলছে নতুন সমীকরণ। বিভিন্ন সমাবেশে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 3 বছরের বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে মহানগর বিএনপির কার্যক্রম। পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য এরই মধ্যে শেষ করা হয়েছে সব ওয়ার্ড ও থানা পর্যায়ের সম্মেলন। ইউনিটগুলো করেছি, প্রত্যেক ইউনিট শক্তিশালী, ফলে আমরা মনে করি যে এই শক্তিশালী ইউনিট দিয়েই আগামীতে আন্দোলন হোক, নির্বাচন হোক, যে কোনো কিছু আমরা খুলনা ফেস করতে পারব। উল্টো চিত্র জেলা কমিটিতে। 3 মাস আগে কমিটি ভেঙে দেয়ায় স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। অতি জরুরিভাবে খুলনা জেলা কমিটি চাচ্ছি, আমাদের অভিভাবক যারা তারা আবার আসুক। আমরা চাই যে অচিরেই একটা সুন্দর কমিটি উপহার দেবে কেন্দ্র, যে কমিটি দিয়ে আবারও গতিশীল হবে জেলা বিএনপি। এদিকে 3 বছরের বেশি সময় ধরে সাংগঠনিক পদ স্থগিত একসময় মহানগর বিএনপির নেতৃত্ব দেয়া নজরুল ইসলাম মঞ্জুর। তবে বিএনপির ব্যানারেই আলাদা সভা সমাবেশ করছেন তিনি ও তার অনুসারীরা। আসেন আমরা ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করে একটা সমৃদ্ধ দল এই অঞ্চলে যেটি ছিল, যেটি ভেঙে গেছে, এটাকে আবার নতুন করে বিল্ড আপ করি। কেন্দ্রীয় নেতারা বলছেন, সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়েই দলকে পুনর্গঠন করা হচ্ছে। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কেউ বাদ পড়ে থাকে ইতিমধ্যেই, সেগুলি ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। দীর্ঘ 1 যুগ পর গত 23 নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির খুলনা বিভাগের প্রথম কোনো জেলা কমিটি গঠন করা হয়। এসব সম্মেলনের মধ্য দিয়ে মাঠের রাজনীতিতে আরো সক্রিয় হচ্ছে বিএনপি। আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়ে যাচ্ছে তাদের। এর মধ্য দিয়ে দলের বাইরে থাকা নেতাকর্মীরাও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন, এমনটাই আশা তৃণমূলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে নানা কর্মসূচির মাধ্যমে খুলনায় নিজেদের অবস্থান শক্ত করছে জামায়াতে ইসলামী। এককভাবে নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে দলটি। সাংগঠনিক ভিত শক্তিশালী করতে নতুন নতুন কর্মসূচি নিচ্ছে অন্য দলগুলো। তবে মাঠের রাজনীতিতে স্থবির জাতীয় পার্টি। আব্দুল হালিমের ছবিতে বিল্লাল হোসেন সজলের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে আবারও মুক্তভাবে কার্যক্রম শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। গত 16 বছরের হামলা, মামলা, নির্যাতনের পর নির্বিঘ্নে দলীয় কর্মসূচি পালন করতে পেরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা।
5 আগস্টের পর থেকে খুলনার রাজপথে শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে জামায়াত ইসলামী। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত 3 মাসে অন্তত 20টি সভা সমাবেশ করেছে দলটি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে চান নেতারা। দীর্ঘ 15-16টি বছর আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা কাজ করেছি, তারপরও আমাদের দলের মধ্যে কোনো সমস্যা বা ফাটল কোনো কিছু ধরেনি। 3টা আসনে আমাদের প্রার্থীর নাম ঘোষণাই হয়ে গেছে। বাকি 3টা আসনে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী মতামত গ্রহণের যে কার্যক্রম সেটাও সম্পন্ন হয়েছে। এদিকে রাজনীতির মাঠে অনেকটা অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। আমরা অবশ্যই নির্বাচন করব এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখবার জন্য আমরা সকল অঙ্গ সংগঠন আবার নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছি। এছাড়া খুলনার রাজনীতির মাঠ গোছাতে ব্যস্ত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যে আমাদের সমস্ত ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলছে এবং সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। যত পারছি বাইরে বাইরে যাচ্ছি, ঢাকাতেও সব জায়গায় কথাবার্তা বলছি, কমিটিও করছি, কিছু কিছু এখানে যেমন করলাম অন্য জায়গাতেও করছি। 2001 সালের জাতীয় নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে বিএনপি 3টি, জামায়াত ইসলামী 2টি ও আওয়ামী লীগ 1টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে বিএনপি 1টি আসনে জয়ী হলেও বাকি সময়টা আওয়ামী লীগে দখলে ছিল খুলনার সব সংসদীয় আসন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। খুলনায় বিএনপি জামাত সহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে নগরীর মুন্সিপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। রুবেল, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনায় রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বাধাহীনভাবে সমাবেশ করছে, যেগুলো আসলে এর আগে তারা আসলে করতে পারতো না। বিশেষ করে যদি খুলনা মহানগর বিএনপির কথা বলি, শেষ 2 মাস তারা কিন্তু বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করেছে, থানা পর্যায়ে কমিটি গঠনের শেষ পর্যায়ে, এবং খুব শীঘ্রই তারা মহানগর কমিটি করবে। যদিও জেলা বিএনপির কমিটিতে কিছুটা স্থবিরতা রয়েছে সেখানকার কমিটি না থাকার কারণে। সবকিছু মিলে খুলনার রাজনৈতিক পরিস্থিতি এখন কেমন সে বিষয়ে আজ কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। মনা ভাই, শুরুতে আপনার কাছে জানতে চাই, এই যে দল পুনর্গঠনের যে একটি প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটা আসলে আপনারা কিভাবে শুরু করলেন এবং এটি এখন কোন পর্যায়ে রয়েছে? দেখুন, আমাদের 2021 সালে আমাদের বর্তমান কমিটি করে দেওয়ার পরে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি করেছি। প্রথমে আমরা ফর্ম ছেড়েছি প্রাথমিক সদস্য হওয়ার জন্য। এই ফর্মগুলি যারা পূরণ করেছেন তাদেরকে নিয়েই আমরা তাদের ভোটের মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে আমরা ওয়ার্ড কমিটি করেছি। পরবর্তীতে আমরা ওয়ার্ড কমিটিগুলিও কিন্তু ওয়ার্ডের যে আহ্বায়ক কমিটি সেটাও কিন্তু ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আমরা করেছি, একদম ব্যালট পেপার ছাপিয়ে। এরপরে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে সম্মেলন করেছি, আমরা থানায় সম্মেলন করেছি। এখন একটি মাত্র থানা বাকি, আমাদের খালিশপুর থানা। এটিও সম্মেলন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি 30 তারিখের মধ্যেই আমরা মহানগরী সম্মেলনটা আমরা করতে পারবো। এই কমিটি আসলে গঠন হওয়ার পরে আসলে আপনাদের মানে নেতাকর্মীরা কতটা উজ্জীবিত, এই নেতাকর্মীদের নিয়ে আপনাদের আসলে লক্ষ্যটা কি, আন্দোলন বা নির্বাচনের লক্ষ্যটা কি? দেখুন, দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী সরকার তারা আমাদেরকে রাজনীতি করতে দেয় নাই, এমনকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য তারা চেষ্টা করেছে। আমরা যখনই রাস্তায় নামতে গেছি তখনই আমাদের নামে মিথ্যা সাজানো পাতানো মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে। আমরা অসংখ্য লক্ষ লক্ষ মামলা নিয়ে আমরা কিন্তু সকালবেলা বেরোয়, বাসার থেকে বেরোয় আগে কোর্টে যেতে হতো। কোর্টে আমাদের একবেলা চলে যেতে হয় হাজিরার জন্য। যাই হোক, সেখান থেকে আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তারা পালিয়ে গেছেন দেশ থেকে। কিন্তু আমরা যে রাজনৈতিক পরিবেশে এখন রাজনীতি করছি, এই পরিবেশ গত 17 বছরের ছিল না। কেউ রাজনীতি করতে পারত না, সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে ধরে নিয়ে যে গুম করে দেওয়া হতো অথবা মেরে ফেলা হতো। এই কারণেই তার নামে মিথ্যা মামলা দেওয়া হতো। এই কারণে আমরা মনে করি বর্তমান যে পরিবেশ আছে, এই পরিবেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং দীর্ঘ 17 বছরের আমাদের আন্দোলনের ফসল আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দাবি করব যে সকল প্রকার সংস্কার তাড়াতাড়ি শেষ করে আমরা নির্বাচন চাই। জনগণের নির্বাচিত সরকার আসবে এবং আগামীতে যে কোনো সমস্যা সমাধানের জন্য জনগণ নির্বাচিত সরকারই
যে কোনো সমস্যাকে। সব পর্যায়ে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে রাজনৈতিক দলগুলো এই সমস্ত কমিটি গঠনের ক্ষেত্রে সংস্কার করছে কিনা, কোথাও কোথাও আমরা ক্ষোভের কথাও শুনছি কমিটি গঠনের ক্ষেত্রে। দেখুন, একটা দলের ভিতরে নেতৃত্বের অনেক প্রতিযোগিতা থাকে। দলের প্রেসিডেন্ট একজন হয়, সেক্রেটারি একজন হয়, কিন্তু প্রতিযোগিতা থাকে অনেকের মধ্যে। ফলে অনেকে যখন তারা পদ পায় না তখন তাদের ভিতর ক্ষোভ থাকে, অনেক কিছু থাকে। কিন্তু আমরা যে প্রক্রিয়ায় খুলনায় সম্মেলন করছি, ওয়ার্ডগুলিতে করেছি, থানাগুলিতে করেছি, এই প্রক্রিয়া নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই। কারণ এটা প্রকাশ্যে সবার সামনে ভোট হচ্ছে, সবার সামনে ভোট গণনা চলতেছে। ফলে এখানে কারো প্রশ্ন উত্থাপন করার সুযোগ আছে বলে আমি মনে করি না। মানে ভাই, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি কেন্দ্রীয় বিএনপির সদস্য। আমরা জানি যে খুলনা জেলা বিএনপি গত 3 মাস ধরে স্থগিত করা রয়েছে। এই জেলা বিএনপির কমিটির ভবিষ্যৎ নিয়ে এখানকার রাজনীতি স্থবিরত রয়েছে। এটা আপনার ধরেন যত দ্রুত সম্ভব কেন্দ্র থেকে কমিটি করে দেওয়া হবে, এটুকু আমি জানি। এবং যারা পরীক্ষিত, যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে, তাদেরকে নিয়েই কমিটিটা করা হবে। বিভিন্ন কারণে এটাকে বাতিল করে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে। তবে এখন যেটা আসবে, আমার কাছে মনে হচ্ছে কেন্দ্র যাচাই বাছাই করে সবকিছু দেখে শুনে যারা সত্যিকারের ত্যাগী নেতাকর্মী তাদেরকে নিয়ে কমিটিটা করবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আপনাদের মতো সমমনা অনেক রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু একই সময়ে রাজনীতি করতে পারে না। এখন তারাও প্রকাশ্যে রাজনীতি করছে। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, একটা দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে। বাংলাদেশে ছিল না। বাংলাদেশে কেউ কথা বলতে পারত না, বিএনপিও পারত না, জামাতও পারত না। এখন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সকলে কথা বলতে পারবে। আমি মনে করি এটা একটি ভালো দিক, যেটা আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের জন্য, জাতির জন্য মঙ্গলজনক হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে খুলনার বিএনপিতে বেশ কিছু কমিটি করা হয়েছে, নতুন করে কমিটি করা হবে। একই সঙ্গে জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও কিন্তু বিএনপি স্বাগত জানাচ্ছে এবং রাজনৈতিক পরিবেশ ভালো থাকবে এবং তারা আশা করছেন যে দ্রুত যারা সরকার অন্তর্ভুক্ত সরকার দায়িত্বে আছেন তারা নির্বাচন দিবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবশেষ। খুলনার এক যুগেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ কাজ। দফায় দফায় মেয়াদ বাড়লেও কাজ হয়েছে 70%, আর ব্যয় বেড়েছে প্রায় 3 গুণ। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা এবং দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা, আর সরকারি অর্থের অপচয় বলছেন স্থানীয়রা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা মহানগরের অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কের জন্য এক যুগের অপেক্ষা নগরবাসী। তবে এক এক সময় এক এক দফতরের খোঁড়াখুড়িতে নাজেহাল অবস্থা সড়কটির। এক সময় একটা গ্রুপ এসে কাজ করে যায়, দীর্ঘদিন লাগাচ্ছে কাজের জন্য। একবার করে তারা অল্প একটু করে আবার থেমে যায়। এর আগে সড়কের বিভিন্ন স্থানের নালা ভেঙে অন্তত 3-4 বারও নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন গোজামিলের পেছনে সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয়হীনতা ও দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। সমন্বয়হীনতার মূলে রয়েছে আমাদের উদ্যোগের অভাব, আমাদের সংস্কৃতি। এই অবস্থায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানিয়ে ওয়াসার কর্মকর্তা বলছেন দ্রুত শেষ হবে কাজ, ক্ষতি হবে না সড়কের। ইতিমধ্যে 3 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 1700 মিটার করে ফেলছি। বাকি যে কাজটা আছে আশা করি জানুয়ারির মধ্যে আমরা শেষ করতে পারব। শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পায় 2013 সালে। 5 দফায় সময় বেড়ে 60 ফুট প্রশস্ত সড়কটির নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ফের 1.5 বছর বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ঝিনাইদহে 5 মাস আগে কালভার্টের নির্মাণ কাজ শেষ করেছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে স্থাপনাটি ভেঙে একই স্থানে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এতে গচ্চা দিতে হচ্ছে সরকারকে, এবং সেটা হচ্ছে লাখ লাখ টাকা। হরিণাকুণ্ড উপজেলার কন্যাদহ গ্রামের জিকে সেচ খালের ওপর 5 মাস আগে 13,50,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কালভার্টটি। বছর না ঘুরতেই একই স্থানে সড়ক ও জনপথ বিভাগ আরেকটি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয়, যে কারণে ভেঙে ফেলা হবে কালভার্টটি। স্থানীয়রা বলছেন কালভার্টটি প্রশস্ত না হওয়ায় নির্মাণের সময়ই এলাকাবাসী বাধা দিয়েছিল। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে জায়গাটি তাদের অধিগ্রহণে হওয়ায় আগের নেওয়া প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এদিকে সড়ক বিভাগ দায় চাপাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের উপর। সরকারিভাবে সারা দেশে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হলেও কুষ্টিয়ায় তেমন সাড়া মেলেনি। প্রায় 26,000 মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও গত 3 সপ্তাহে চাল সংগ্রহ হয়েছে মাত্র 140 মেট্রিক টন।
কৃষকরা বলছেন সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। দেশ জুড়ে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ শুরু হয় গত 17 নভেম্বর। চাল 47 আর ধানের দাম কেজিতে 34 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে কুষ্টিয়ায় এখনো কৃষক ও ব্যবসায়ীদের মাঝে সরকারি গুদামে ধান চাল দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে না। 20,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে গত 3 সপ্তাহে চাল সংগ্রহ হয়েছে মাত্র 140 টন। ধান সংগ্রহ এখনো শূন্যের কোটায়। কৃষকরা বলছেন ধানের জন্য সরকার যে নির্ধারণ করে দিয়েছে খুচরা এর চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা জানান চালের যে দর দেওয়া হয়েছে প্রক্রিয়াজাতকরণের খরচই পড়েছে এর চেয়ে বেশি। 34 টাকায় আমার পড়তেছে। আমার এক মণ ধানের খরচ হয়ে গেছে 2000 টাকা। পার কেজিতে আমাদের 52 টাকা পড়তেছে, সেখানে সরকারের যে মাত্র 47 টাকা। জেলা প্রশাসক বলছেন চাষি ও ব্যবসায়ীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন তিনি। ওনাদের লস হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবহিত করতে পারি। গত বছর সরকারিভাবে 45 টাকা কেজিতে চাল এবং 32 টাকায় ধান সংগ্রহ করা হয়। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। বিভাগীয় সময় আরেকবার। বিজয় দিবস, খ্রিস্টীয় বড়দিন ও নববর্ষের বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন যশোরের গদখালির ফুল চাষিরা। তবে অতিবৃষ্টির কারণে দেরিতে চাষ হলেও বাজারে ভালো দাম থাকায় সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় চাষিরা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দিগন্তজোড়া সবুজ মাঠে হলুদ রঙের সমারোহ। যশোরের গদখালির বাগানে বাগানে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা সহ হরেক রকম ফুল। আসন্ন বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ সহ নানা অনুষ্ঠান ঘিরে সারা দেশে ফুলের চাহিদার বড় যোগান আসে জেলাটি থেকে। গাছে ফুল ধরে রাখতে ছেটানো হচ্ছে কীটনাশক। চাষিরা আশা করছেন বিজয় দিবসের আগে এই দাম আরো বাড়বে। 40-50 হাজার ইনশাল্লাহ আমাদের এই বাগান থেকে এই মৌসুমে ফুল বিক্রি করার আশা করি 16 ডিসেম্বরে আমি 4-5 লাখ টাকার ফুল আমি বিক্রি করতে পারবো। এবছর অতিবৃষ্টি এবং বর্ষা মৌসুম কিছুটা দীর্ঘায়িত হওয়ায় প্রভাব পড়েছে ফুল চাষে। বাজার বর্তমান চলছে, তাতে আমরা মনে করছি যে বাজার যদি এভাবে থাকে তাহলে আগামীতে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো। প্রায় 6,000 চাষি 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুল চাষ করেন। সময় সংবাদ, যশোর। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।